কাকে দিল রাজার পাট? বাংলার এই প্রবাদটাই যেন বাংলাদেশের জন্য এখন হুবহু প্রযোজ্য। একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অন্তর্বর্তী সরকার বসিয়ে বাংলাদেশের সিংহভাগ নাগরিকরা এখন হয়তো মনে মনে এই প্রবাদটাই বলছেন, কাকে দিলাম রাজার পাট। যদি তার সঙ্গে নচিকেতার সেই বিখ্যাত জীবনমুখী গানটা জুড়ে দিই, কোনো এক উল্টো রাজার উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো রথে উল্টো পথে উল্টো বেশে, তাহলে খুব একটা ভুল হবে না বোধহয়। হাসিনা সরকারের পতনের পর থেকেই সভ্যতার বিপরীত পথে হেঁটে একাংশ বাংলাদেশি নাগরিক শুধু নিজের দেশের সম্পদ নষ্ট করাই নয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ধ্বংস করার জন্য যেন কোমর বেঁধে নেমেছে। যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, সাংস্কৃতিক সম্পর্ক ভীষণ গভীর ছিল, সেই বাংলাদেশের চেহারা আজ ভয়ানক। নিজ দেশের শিল্প সংস্কৃতির ওপর যে ধরনের আক্রমণ নামিয়ে এনেছে বাংলাদেশি জামাতেরা, তা দেখে এক কথায় বাকরুদ্ধ গোটা বিশ্বের সাংস্কৃতিক মহল। ভারত বাংলা সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের মদতপুষ্ট একাংশ বাংলাদেশি শুরু থেকেই ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য প্ররোচনা এবং উস্কানিমূলক আচরণ করে চলেছে। তবে হাস্যকর বিষয় এটাই যে বাংলাদেশের ব্যর্থ অন্তর্বর্তী সরকার ভারতের দিকে আঙ্গুল তুলছে। তাই প্রশ্ন জাগে, বাংলাদেশে কি আদৌ বাংলাদেশ কি আদৌ সঠিক হাতে আছে এই মুহূর্তে? বাংলাদেশের স্বাধীনতার জন্য যে দেশটির সবচেয়ে বেশি অবদান, সেই ভারত বিরোধী জিগির তুলে কাকে খুশি করতে চাইছে বাংলাদেশের একাংশ নাগরিকরা? বাংলাদেশে হিন্দু নির্যাতন, ভারতের সেভেন সিস্টারকে অশান্ত করার হুমকি, কথায় কথায় পাকিস্তান বন্দনা, কিসের ইঙ্গিত? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভারত বাংলার বর্তমান সম্পর্ক নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। এবং ভার্চুয়ালি আমাদের সাথে জুড়ে গেছেন রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। দুজনকে স্বাগত আপনাদের। নন্দনবাবু, আপনাকেও স্বাগত। স্যার, আপনাকেও স্বাগত। স্যার, আমি আপনার কাছে আসছি পরে, কিন্তু তার আগে নন্দনবাবুর কাছে যাই। নন্দনবাবু, যে বাংলাদেশকে স্বাধীন করলো ভারত, যেই বাংলাদেশ আজ ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে উঠে পড়ে লেগেছে, কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আমি বর্তমান বাংলাদেশের এই যে একটা উচ্ছৃঙ্খল বিশেষ করে ওদের যারা উপদেষ্টা আছে, ওদের যে একটা উচ্ছৃঙ্খল এবং ভারত বিরোধী মনোভাব, তাতে আমি এতটুকু আশ্চর্য হইনি। বাংলাদেশের যখন 1971-এ তৎকালীন পাকিস্তান থেকে বাংলাদেশ যখন মুক্তি সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, তখন কিন্তু একটা বিরাট সংখ্যক লোক বা বাংলাদেশের তৎকালীন সময়ে যারা, বিশেষ করে যারা মুসলিম এবং জামাতে সমর্থক ছিল, এরা কিন্তু প্রবলভাবে বিরোধিতা করেছিল এই স্বাধীনতা সংগ্রামের। একদম। এবং এরা তখন বিভিন্নভাবে তৎকালীন পাকিস্তানি সৈন্যদের সাহায্য করেছিল যাতে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া যায়, এবং বিভিন্ন স্থানে যে নারকীয় হত্যালীলা, ধর্ষণ এবং বিভিন্ন ধরনের নির্যাতন ওরা চালিয়ে এসেছিল, তার মধ্যে কিন্তু একটা বিরাট সংখ্যক বাংলাদেশি জনগণ জড়িত ওই স্বাধীনতা সংগ্রামের সময়। এরা কোনোদিনও চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক, কারণ এইসব লোকেরা হলো ধর্মান্ধ মৌলবাদী। এদের একটা ধারণা যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যদি এই তৎকালীন পূর্ব পাকিস্তান যদি থাকে, তাহলে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি হিসাবে অনেক বেশি শক্তিশালী হবে এবং ভারতের সঙ্গে তারা যে কোনো ধরনের মোকাবিলা করতে পারবে, সেরকম একটা ধারণা কিন্তু এরা মনে মনে পোষণ করছে। মূল কথা হলো ওরা একটা জঙ্গিবাদী মুসলিম, যারা ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে দেখে এবং সেই হিসাবে তারা সবসময় কিন্তু ভারতের বিরোধিতা করে যায়। এই একটাই কিন্তু প্রধান কারণ, অর্থাৎ ভারত একটা হিন্দু রাষ্ট্র, কারণ টু নেশন থিওরির ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল এবং ভারতে প্রায় 80%-এর উপর হিন্দু জনসংখ্যা
তাই তাদের একটা ধারণা যে এটা একটা হিন্দু রাষ্ট্র, তাদের ধর্মের বাইরে, এবং সেই কারণে তারা পূর্ব পাকিস্তান যখন স্বাধীনতা সংগ্রাম করছিল তখন কিন্তু তারা এটা প্রবল বিরোধিতা করেছিল। এই লোকগুলি এখন ভয়ঙ্কর ভাবে সক্রিয় এই বাংলাদেশে। আচ্ছা। বাংলাদেশে এক শ্রেণীর এই যে ছাত্র জনতা যাদের বলা হয়, এদের কারা, এদের না আছে কোন ধরনের একটা সরকার চালানোর অভিজ্ঞতা, না আছে উপযুক্ত আন্তর্জাতিক বিষয়ে কোনো শিক্ষা দীক্ষা। এদের একটাই জানা আছে যে সেটা হলো ভারতের বিরোধিতা করা, এবং যারা একটা সেকুলারিজমে বিশ্বাস করে সেই সেকুলার লোকজনদের উপর অত্যাচার করা, অর্থাৎ মৌলবাদী শাসন প্রতিষ্ঠা করা, শরীয়তি আইন প্রতিষ্ঠা করা, এবং সেটার জন্য ওরা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এবং সেটার মধ্যে সামরিক বাহিনীর বেশ কিছু লোকজনকেও তারা প্রভাবিত করেছে, যারা কিন্তু এখন এদের সঙ্গে মিলে, এইসব মৌলবাদীদের সঙ্গে মিলে হিন্দু সংখ্যালঘু জনগণের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। ওই সেই একটাই ব্যাপার যে হিন্দু মানে সেটা আওয়ামী লীগের সমর্থক, হিন্দু মানে সেটা ভারতের সমর্থক, এবং হিন্দু মানে আমাদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, অতএব ওদের উপর অত্যাচার। এটা হলো ওদের কমন একটা এজেন্ডা, এবং সেই এজেন্ডার বশবর্তী হয়ে আস্তে 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 করে এরা এদের কিন্তু স্বরূপটা দেখাচ্ছে। এবং এখন বাংলাদেশে যেটা হচ্ছে তাতে নিরীহ বা শান্তিপ্রিয় যারা জনগণ আছে এরা কিন্তু এখন বলা শুরু করে দিয়েছে যে এই হাসিনা সরকারই তো ভালো ছিল, ওদের সরিয়ে তো দেখছি এখন আরো অনেক খারাপ অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, চারিদিকে মার দাঙ্গা, বহু লোককে মেরে ফেলছে, অত্যাচার করছে, বিভিন্ন জায়গায় কারো কোনো শান্তি নেই। তো সেটা এখন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, কারণ এরা প্রথম শুরু করেছিল কোটা আন্দোলন, কোটা আন্দোলনের আড়ালে এরা শুরু করেছিল ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী আন্দোলনের পরে এরা প্রকাশ্যে চলেছে হিন্দু বিরোধী আন্দোলন এবং ভারত বিরোধী আন্দোলন। অর্থাৎ এতে আমি আশ্চর্য হচ্ছি না যে এদের পুরোপুরি একটাই শুধু উদ্দেশ্য যে বাংলাদেশকে একটা কট্টর শরীয়তি আইনে মুসলিম একটা দেশে পরিণত করা, যেখানে অন্য ধর্মের লোকেরা থাকতে পারবে না। ওকে, তার জন্যই হিন্দু বিরোধিতা। হ্যাঁ, সেই কারণে ভারত বিরোধিতা, সেই কারণে হিন্দু বিরোধিতা, কিন্তু আর কিছু নয়। কিন্তু ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। কারণ ঠিক, হ্যাঁ হ্যাঁ, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে ডক্টর সঞ্জয় রায় রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন। স্যার, এই যে বাংলাদেশের যে আমরা সেই 5ই আগস্টের পর থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের যে চেহারা দেখছি, আমরা বারবার, আপনিও অনেকবার এশিয়ান স্টুডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছেন, এবং আপনি বারবার বলেছেন যে এই বাংলাদেশকে তো আমাদের পরিচিত মনে হচ্ছে না। এখন যেটা নন্দনবাবু যেটা বলছিলেন যে উনি আশ্চর্য হননি, এবং সেই তখনকাল থেকে এটাও ইতিহাস যে একাংশ বাংলাদেশি নাগরিক তখনও চাননি যে দেশ স্বাধীন হোক। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারত বিরোধী জিগির তখন তোলা, এবং এখনো সেটা ভীষণভাবে আজ এটা প্রকাশ পেয়েছে, এটা কি আসলে কি ভারত বিরোধী, মানে হিন্দু বিরোধিতা করার জন্যই কি ভারত বিরোধিতা, নাকি এই বিরোধিতার অন্য কোনো রূপও আছে? দেখুন, এখন নমস্কার। তো বাংলাদেশের তো অবস্থানটা যদি আপনি 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করে দেখেন, ইট ইজ এভরিডে দ্য সিচুয়েশন ইজ চেঞ্জিং। প্রত্যেক দিনই 7 দিন আগে যে অবস্থা ছিল সেটা পরিবর্তিত হয়ে গেছে। তো এখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তারপরে এটা ভারত বিরোধী উনিও বলছিলেন, তারপরে হিন্দু বিরোধী, সনাতন। তো আলটিমেটলি ওইখানে যেটা আসলে মৌলবাদীদের যে আপনার কি বলবো যে কর্তৃত্ব ওরা প্রমাণ করতে গিয়ে এবং এস্টাবলিশ করতে গিয়ে, স্থাপন করতে গিয়ে, ওনারা প্রথমে যারা নাকি নিরীহ থাকে, দুর্বল অংশ, সেটাকে টার্গেট করবে আগে। তো বাংলাদেশের যদি আপনি তারা কিন্তু মানে 1947 এর পর থেকেই দেখেন, তাহলে বাংলাদেশের যেটা উইক লিঙ্ক সেটা হলো যে হিন্দু মাইনরিটিস, হিন্দুজ এন্ড মাইনরিটিস। In 1947 Bengalis Hindus were about 27-28%. তো এটা কনস্ট্যান্ট 1965, 71, তারপর 90s অব্দি বা এরশাদের আমলে যদি বা বিএনপির আমলে একটা কনস্ট্যান্ট একটা রিপ্রেশন হিন্দুদের উপর যেটা চলে আসছিল, এখন এটা এসে 8%-এ দাঁড়িয়েছে। ঠিক আছে,
তাও ইনক্লুডিং দ্য আদার সংখ্যালঘু বুদ্ধিস্ট এবং আমাদের যারা অন্য যারা আছে, অন্যরা আছেন, তো তারা আলটিমেটলি ফান্ডামেন্টালি যারা আছে দে উইল ফার্স্ট অফ অল উইল অ্যাটাক দিস পিপল। তার মধ্যে তাদের এটা কর্তৃত্ব দেখাবার জন্য, ঠিক আছে, যারা অন্যদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। এই জন্য যেটা মাইনরিটি গ্রুপ আছে তাদের উপর আন্দোলন করবে, তাদেরকে তারা কন্ট্রোলের নিয়ম, তাদের রিপ্রেশন চালাবে, শোষণ বা দাবানু যা কিছু, যাতে অন্য যারা মেজরিটি অংশের বা যারা নাকি একটু সফট মাইন্ডেড আছে তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। ইট ইজ ওয়ান কাইন্ড অফ মানে আপনার স্টেপ পলিটিক্যাল, বাট এটা ওদের একটা চাল, ঠিক আছে, একটা পন্থা। সেকেন্ডলি এখন দেখুন আপনি এটা আস্তে আস্তে এখন কোন বুদ্ধিস্টের উপরে আসছে। তো আমি তার আগে একদিন বলছিলাম নেক্সট টার্গেট বাংলাদেশের মুসলিম, তারপরে যেটা হবে সেটা হবে যে উইমেনরা টার্গেট হবে। আচ্ছা, বাংলাদেশের নেক্সট টার্গেট কিন্তু উইমেনরা। আপনি কয়দিন আগে কালকেও চ্যানেলে দেখছিলাম যে একটা জায়গা থেকে মহিলাদের বাড়ি থেকে বেরোতে না করা হচ্ছে, এটা আগেও শুরু হয়ে গেছে অলরেডি, এটা অ্যানাউন্স করছে ইউনিভার্সিটিতে, এটা যেহেতু অ্যানাউন্স যেহেতু করছে গ্রামের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে, তো তার মানে কি সরকার তো সেখানে আছে, অন্তর্বর্তীকালীন সরকার একদম। তো বেসিক্যালি অন্তর্বর্তী সরকার যদি এইভাবে একটা অংশের লোককে বলা হচ্ছে যে আপনারা বেরোবেন না, তাহলে সরকার সেখানে কি করছে? তো এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছেন তারা তো ওই মৌলবাদী, তখন এটা মোটামুটি সবটাই মৌলবাদী ছিল, বৈষম্যবাদী আন্দোলন সেটা না, তার মধ্যে মৌলবাদী ছিল, বিএনপিও ছিল, তারপরে আপনার জাতীয় পার্টি ছিল, অনেক সনাতনীরাও ছিল, হিন্দুরাও ছিল। এখন তার মধ্যে দেখছে যে আলটিমেটলি কন্ট্রোলটা কিন্তু জামাতের কাছে চলে যাচ্ছে। এখন জামাত দেখতে পাচ্ছে কি যে আপনার যদি লক্ষ্য করছে যারা ইউনুস যিনি আছেন উনি দেখছেন যে উনি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে উনি এসেছিলেন, বলেছিলেন যে একটা ভালো সরকার দেবেন, তো সরকারের নামে উনি এসে বলছেন কি সংস্কার করাবেন। তো এখন তো সংস্কার তো বললেই হয় না, ইট উইল টেক লং টাইম। এখন ইউনিস দেখতে পাচ্ছে যদি দীর্ঘদিন যদি আমাকে যদি ক্ষমতায় বসে থাকতে হয় তাহলে তার কাছে দুটো অস্ত্র আছে। আচ্ছা, একটা অস্ত্র যে ভারত বিরোধী জিগিরটাকে আরো বেশি শক্ত করে এবং জোর করতে তুলবে। আর সেকেন্ড হলো আপনাদের এই যে আপনাদের সনাতনী বা হিন্দু যারা আছে ওদের উপর যত বেশি আক্রমণ চালানো যায়, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ কি হয় না স্যার, এখানে এই যত এই কাজগুলো করবে ভারত বিরোধী জিগির হোক বা এই যে সনাতনীদের উপর আক্রমণ, বা পাশাপাশি আমরা আরেকটা দেখছি রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে আস্তে সাইড হচ্ছে। ধরুন এখানে আওয়ামী লীগকে আগেই তো সাইড হয়ে গেছে, বিএনপিও কিন্তু বিভিন্ন এই যে সনাতনীদের উপর এইভাবে আক্রমণকে বিএনপি সরাসরি কিন্তু সমর্থন করছে না, বিএনপি একটু সাইডে রয়েছে। না, বিএনপি দেখুন, বিএনপি উনাদের যে বিএনপিকেও যাতে পিকচারে না আসতে পারে, যে তারেক রহমান আছে উনিও তো উনার বিরুদ্ধেও কিছু কেস টেস চলছে, উনিও বাংলাদেশে ঢাকায় আসতে চাইছেন। তো বেসিক্যালি উনারাও কতগুলো রিফর্মের কথা বলেছেন, 31টা কত রিফর্মের কথা বলেছেন। তখন দেখছি যদি বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তা আলটিমেটলি তো দেখা যাবে যদি সংস্কার করে নির্বাচনের রাস্তাটা যত তাড়াতাড়ি খুলে দেওয়া যাবে, তত যারা নাকি জামাত বা যারা নাকি ক্ষমতায় অন্তর্বর্তী সরকারে যারা আছেন উনাদেরও তো ধরেন না ক্ষমতায় বলছিল আপনার তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আলটিমেটলি যেহেতু উনারা সংস্কারের কথা বলছেন, উনারাই বলছেন যে খুব দ্রুত নির্বাচন নাও হতে পারে। তো বিএনপি ইজ অলসো ফিলিং, তো বিএনপিও কিন্তু প্রেসার ক্রিয়েট করছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন বিএনপি কিন্তু সরকার থেকে সরছে না, বরঞ্চ বিএনপি আর প্রেসার ক্রিয়েট করছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপর যে তুমি তাড়াতাড়ি নির্বাচন করো, যদি যত তাড়াতাড়ি। এখন যদি নিউজ তো বেসিক্যালি বিপাকে আছে, একটা জামাত যারা আছে মৌলবাদীরা, ওরা বলছে ইউ স্টে ইন দ্য গভর্নমেন্ট। যে কালকেও কুমিল্লা একটা অনুষ্ঠানে জামাতের যিনি একজন প্রধান আছে উনি ওপেনলি বলছেন যে ঠিক আছে সংস্কার করো, দরকার হলে আমরা তোমাদেরকে আরেকটু বেশি সময় দেব। তার মানে কি এটা তো সরকারটা থাকুক, কারণ এই সরকার থাকলে জামাতের যে উদ্দেশ্য, ঠিক আছে, যে মৌলবাদী যেটা যে ভাবধারা মানুষের মধ্যে পূর্ণ হবে না, সেটাকে আপনি ওনারা চাপিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। দিস ইজ বেসিক্যালি দ্য ইভিল ডিজাইন অফ দি ইন্টারনাল মানে যেটা গভর্নমেন্ট আছে তার জন্য পলিটিক্যাল কোন পার্টিকে স্টেবিলাইজ হতে না দেওয়াটাই মানে স্বাভাবিক এই মুহূর্তে। আর নন্দনবাবু আমাদের সঙ্গে আছেন, আপনি শুনলেন বিষয়টা। এখন দেশ হিসেবে বাংলাদেশ কি আদৌ সঠিক হাতে আছে বলে মনে করছেন? কারণ বর্ডারে তো আমরা দেখছি কড়া নিরাপত্তা চলছে, রাজ্যের নিরাপত্তা কতটা হুমকির মুখে? আপনারা তো এই বিষয়ে কাজ করেছেন বহুদিন, আপনি এখনো খুব ক্লোজলি ব্যাপারটা বোঝেন এবং দেখেন।
যে হাতে বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে, আপনার কি মতামত? সেই হাতে কি বাংলাদেশ কি সেফ, আর বাংলাদেশের পাশাপাশি আমরা কতটা সেফ? বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। হুম বাংলাদেশের যে এখন প্রশাসন আছে, হুম সেই প্রশাসনে এটাও রিয়াল প্রশাসন নয়। এই প্রশাসনের পেছনে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির একটা বিরাট ভূমিকা রয়েছে। আমার তো মোহাম্মদ ইউনূসকে দেখে ভীষণ দুঃখ লাগে যে উনি একটা মানে কি বলে ক্ষমতাহীন দায়িত্বের অধিকারী। হুম ওনার কোনো ক্ষমতা নেই, কিন্তু উনি বিরাট দায়িত্বের অধিকারী। যত গালি গালার যা কিছু আছে, বিভিন্ন ধরনের সমালোচনা ওনাকে নিয়ে হচ্ছে, কিন্তু ওনার কোনো ক্ষমতা নেই। হুম ওনার ওনার থেকে অনেক বেশি ক্ষমতাশালী এই যে বেশ কিছু যুবা উপদেষ্টা, যাদের সঙ্গে এরা বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির একটা নিবিড় যোগাযোগ আছে। হুম বাংলাদেশে অনেকগুলো সন্ত্রাসবাদী গোষ্ঠী কাজ করে, যেমন একটা জাগ্রত মুসলিম জনতা, হুম তারপরে হরকতুল মুজাহিদিন, এরকম অনেক ধরনের যেগুলো আপনার একটা হোল ওয়ার্ল্ডে এদের এর ব্রাঞ্চ আছে, সেরকম ব্রাঞ্চ গুলো কিন্তু বাংলাদেশেও আছে। এবং বাংলাদেশে অনেকদিন ধরে এইসব মুজাহিদিন গোষ্ঠীগুলি হুম এখানে ভীষণভাবে সক্রিয়। ধর্মীয় জিগির তুলে এরা, মুসলমান ধর্ম বিপন্ন বলে এরা বিভিন্ন ভাবে কিন্তু ওখানে কাজ চালিয়ে যাচ্ছে। তাতে এটা এদের মধ্যে একটা যে যেটা হচ্ছে যে একটা হলো ভারত বিরোধী একটা জিগির তোলা। 2 নম্বর যেটা হলো যে অন্য ধর্মের যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের যে কোনো ভাবে হোক বাংলাদেশ থেকে উৎখাত করা। এবং চতুর্থ হলো যে এটাকে একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা। হুম এটা কিন্তু ওদের মূল উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্যের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকারের বেশ কিছু উপদেষ্টা সেখানে কিন্তু বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। এখানে যে যা স্বীকৃত রাজনৈতিক দলগুলো যে আছে, বিএনপি, জাতীয় পার্টি, বা এরা এরা প্রথমে ভেবেছিল হাসিনা সরকার চলে গেছে, এখন এরা খুব সহজভাবে ক্ষমতায় চলে আসবে। কিন্তু ওদের সেই ইচ্ছাটাকে হাইজেক করে নিয়ে গেছে এইসব সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি পরিচালিত বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট গুলো। আপনি যেটা বলেছেন হুম যে বাংলাদেশে যে এখন বর্তমানে ভীষণ যে এই যে উচ্ছৃঙ্খল ললেসনেস চলছে, হুম এবং এক শ্রেণীর দায়িত্ব জ্ঞানহীন প্রতিহিংসামূলক এই যে নাবালক কিছু উপদেষ্টাদের যে বিভিন্ন ধরনের উক্তি এবং ভারত বিরোধী কথাবার্তা, হুম তারপরে কিন্তু একটা মারাত্মক ধরনের একটা উত্তেজনার পরিবেশ ওখানে তৈরি হয়েছে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান হুম উনি কিন্তু সবটাই বোঝেন, কিন্তু ওনারও অনেক কিছু করার নেই। হুম কারণ ওনার হাতেও পুরো ক্ষমতা নেই। হুম হয় উনি টেক ওভার করবেন মিলিটারি রুলার, হুম আর না হলে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ওনাকেও পুরোপুরি বিশ্বাস করছে না কিন্তু এইসব সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি। বর্ডারে বিজিবির স্ট্রেংথ বাড়ানো হয়েছে, শুনলাম এরা তুর্কি মেড ড্রোন গুলো ডিপ্লয় করেছে, একদম। এবং বিভিন্ন ধরনের দূরপাল্লার যে টোট গান হুম সেগুলো বর্ডারে এরা ডিপ্লয় করেছে। হুম তো সেখান থেকে একটা উত্তেজনাময় পরিস্থিতি যদিও হয়, কিন্তু বাংলাদেশের সামরিক যে শক্তিতে অবস্থান হুম 37, অর্থাৎ মিলিটারি পাওয়ারে বাংলাদেশের 37-এ, যেখানে ইন্ডিয়া আছে 4 নম্বর পজিশনে। হুম তো ইন্ডিয়ার সঙ্গে কখনো বাংলাদেশের সামরিক শক্তির তুলনা হয় না। যদি কাউ সেটা তুলনা করে তাহলে এটা কি বলবো, সেটা কোনো কিছু বিচার না করে চট করে একটা হয়তো comment করা। নন্দনবাবু, এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে ড্রোনের ব্যাপারটা, তুরস্কের যে ড্রোন বাংলাদেশ এখানে ব্যবহার করছে, বা এই ধরনের বাংলাদেশের বিজিবির যে তৎপরতা দেখা গেছে, এখন সেই তৎপরতাটা কিসের জন্য? সেটা ভারতের থেকে কোনোভাবে হুমকি পাচ্ছে বাংলাদেশ, এমন কিছু ভেবে কি বাংলাদেশ করছে, নাকি এর আড়ালে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের ভারতে পুশ করার কোনো পরিকল্পনা আপনার মনে হচ্ছে? না, এই দুটোর কোনোটাই নয়। আচ্ছা। এখানে বিজেপির একটি তৎপরতা, হুম সেটা অনেকটা দুর্বল লোকে যেভাবে ওর শক্তি প্রদর্শন করে হুম যাতে ওকে কেউ আঘাত না করে। হুম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনেকদিন আগেই বলেছিলেন আর্মি, নেভি এবং এয়ারফোর্স চিফদের হুম যে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। হুম ভারতের মতো একটা বিশাল শক্তিশালী দেশ এর প্রতিরক্ষা মন্ত্রীর মুখে এই কথা শুনে হুম স্বাভাবিকভাবে বাংলাদেশের মধ্যে একটা খুবই ছোট মানে রাষ্ট্র, যাদের সামরিক খাতে ব্যয় খুবই কম, হুম মাত্র কয়েকটা ফাইটার জেট আছে, হুম কয়েকটা যুদ্ধের ট্যাঙ্ক আছে,
আর সামান্য কিছু অস্ত্র আছে। তো এরা এখন এদের এই যে ভয় থেকে কিন্তু এরা ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স কালকেই বোধহয় একটা জলপাইগুড়ির দিকে একটা পাচারকারীকে মেরে ফেলেছে। বিএসএফ কিন্তু অলরেডি তার ভীষণ ভাবে রিএনফোর্স করে দিয়েছে বর্ডারে। তো বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে বর্ডারে আছে সেখানে কোনো মতেই আমাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ টোটালি ইনফিল্ট্রেশন বন্ধ হয়ে গেছে। আপনি ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার বিভিন্ন হোটেলে দেখুন, পুরোপুরি যেখানে বাংলাদেশি লোকে গিজগিজ করতো সেখানে কিন্তু এরা এখন ভীষণ ভাবে হাই উতাস করছে, কারণ কোন লোক এখান থেকে আসতে পারছে না। এখন যদি কেউ বর্ডার ক্রস করতে চেষ্টা করে, সে দুষ্কৃতকারী হোক, সন্ত্রাসবাদী হোক, সাধারণ নাগরিক হোক, ওকে কিন্তু গুলি খেয়ে মরতে হবে কিন্তু। কারণ এভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স এভাবেই ওদের এটা নিয়ে রেখেছে যে এখন বর্ডারে কাউকে ক্রস করতে দেওয়া হবে না। আর বাংলাদেশের বিসিবি হোক বলুন আর বাংলাদেশ আর্মি বলুন, এদের এমন কোন ক্ষমতা নেই যে ভারতের মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে এটা যুদ্ধ ঘোষণা করতে, একদম সেভেন সিস্টার্সকে আলাদা করতে হবে। আর এই যে বর্ডারে ওরা অনেক কিছু দেখাবে, সেগুলো বাংলাদেশের এই যে কিছু অপরিণামদর্শী কিছু এই যে আপনার মানে নিজেরাই জানে যে কথাগুলো মিথ্যা, তারপরে এরা বলছে শুধু শরীরটাকে গরম রাখার জন্য, যাতে মানুষের মনে একটা হাওয়ার যোগানো যায়, সেজন্য করে যাচ্ছে। এরা নিজেরাও জানে ভারত যদি আক্রমণ করে বাংলাদেশকে, 1 মাসের মধ্যে পুরো বাংলাদেশকে নিয়ে নিতে পারবে, পুরো 1 মাসের মধ্যে। তো সেখানে এরা ভালো করেই জানে যে পাকিস্তান এবং চায়না চেষ্টা করেও ইন্ডিয়ান টেরিটরি কিছু করতে পারেনি। তো সেটা ওরা দেখেছে যে পাকিস্তানের বর্ডার ওরা 1 ইঞ্চি জায়গা ভিতরে আসতে পারেনি, সেখানে বাংলাদেশ কোন চায়না লাস্টে যেটা স্ট্যান্ড অফ হয়েছিল, চায়নাও টের পেয়ে গেছে ইন্ডিয়ান মিলিটারি পাওয়ার। একদম তারপরে এখন হোল ওয়ার্ল্ড একটা জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে, চট করে কোনো কিছু করা যায় না। তো বাংলাদেশের আগামী দিনগুলো খুব খারাপ দিন আসছে। হয়তো এমনও হতে পারে যে বাংলাদেশের এখন যে প্রেজেন্ট যে আছে, এরা হয় মিলিটারি টেক ওভার করবে, আর নাহলে এদের খেলিয়ে দৌড়াবে এ দেশ থেকে। পাকিস্তানের সঙ্গে এদের যে মিত্রতা, সেটা নিয়ে একটা হোল একটা সাবকন্টিনেন্টে একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, সেটাতে আলটিমেটলি সাফার করবে কিন্তু বাংলাদেশ। একদম একদম সঠিক হাতে বাংলাদেশ মোটেও নেই এই মুহূর্তে, সেটাই রঞ্জনবাবুর কথা কিন্তু স্পষ্ট হলো। স্যার, আপনি কি মনে করেন সঠিক হাতে আছে কিনা? পাশাপাশি এতদিন বাংলাদেশের একাংশ মানে নাগরিকদের মধ্যে ভারত বিরোধী কথাবার্তা বা কার্যকলাপ, উস্কানিমূলক কথাবার্তা শোনা গেছে। এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ভারতকে দোষারোপ করছে। দু দেশের কূটনৈতিক সম্পর্ক কি মানে তারা একটা ফাটল ধরছে বলে মনে করেন? আর মানে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি মানে স্কেল ডাউন হচ্ছে ধীরে ধীরে? না না, বাংলাদেশের সঙ্গে ধরুন আমাদের সম্পর্ক মানে হাসিনার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই, সেটা তো পরিষ্কার। ঠিক আছে, সেটা জনগণের লেভেলে হোক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে হোক। তো এখন হয়তো, তবে এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের বাংলাদেশের কাছ থেকে নিরাপত্তা জনিত কোনো সেরকম থ্রেট আমাদের নেই। আচ্ছা, ঠিক আছে, সেটা বাংলাদেশ আপনার পাশাপাশি আপনি ওই পুলিশ আধিকারিক মশাই বলছিলেন, তো ওইখানে আপনি ড্রোন উড়ালেই কি আর না উড়ালেই কি। তো বেসিক্যালি ইন্ডিয়া গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি অ্যাবাউট বাংলাদেশ, ইট ইজ অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে রেখেছে। ঠিক আছে, এখন বেসিক্যালি কালকে হয়তো যাচ্ছে আমাদের পররাষ্ট্র সচিব বোধহয় যাচ্ছেন। তো এখন উনি কি কি বিষয়ে আলোচনা করবেন যদি আমরা যদি দেখি, তাহলে ওই বাংলাদেশের যে ঢাকা ট্রাইব্যুনে লিখছিল যে বাংলাদেশে যে উনি যে যাচ্ছেন উনি কি আলোচনা করবেন, এই যে ভারত অর্থায়নকৃত মানে ইন্ডিয়া ফিনান্সড উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করা। উনি যাচ্ছে কেন আপনি লক্ষ্য করুন। সেকেন্ড, ভিসা ব্যবস্থা সহজ করা, আরো সরাসরি বেশি ফ্লাইট চালু করা, এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয় থাকবে বলে ঢাকা ট্রাইব্যুনে বলা হচ্ছে। তো বেসিক্যালি এখন যে বাংলাদেশের সঙ্গে যে এখন যে অবস্থা, আপনি অনেকগুলো ল্যান্ড কাস্টম সেন্টারে আছে, কয়দিন যাবত আপনি দেখবেন যে রপ্তানি ভারতবর্ষ থেকে মোটামুটি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন শুনেছি বাংলাদেশ কিছু আমাদের ভিসা রেস্ট্রিকশন করেছে কলকাতা থেকে বা আমাদের এখানে, কিন্তু বাংলাদেশ কিন্তু পণ্য পাঠাচ্ছে। বাংলাদেশ কিন্তু পণ্য কিন্তু পাঠাচ্ছে। বাংলাদেশে কিছু মাছ আমাদের এখানে আছে, একদম শুধু মাছ নয়, আরো অন্যান্য প্লাস্টিক আসছে। তার মানে এমনি মুখে মুখে ভারত বিরোধিতা হচ্ছে, কিন্তু ভারতের কাছে কিন্তু ব্যবসা করার জন্য জিনিস পাঠাচ্ছে। বাট কিন্তু এখানকার ইন্ডিয়ান যে ব্যবসায়ীরা বলছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এই সম্পর্কটা যে এইভাবে থাকলেও ওদের স্ট্রাকচারাল কিছু প্রবলেম হয়েছে। কারণ কি বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলি যে অবস্থা, যে যারা আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসায়ীরা যারা আছেন, ওনারা যারা
ওনাদের যেটা বক্তব্য মিডিয়ায় এসেছে যে আপনার যে ব্যাংক থেকে যে টাকাটা এক্সপোর্ট করলে যে গ্যারান্টিটা আছে ওই গ্যারান্টিটা ওনারা পাচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি যদি এক্সপোর্ট করি টাকাটা যদি আমি না পাই সঠিক সময়ে বা ডলারের যে একটা অবস্থা, ঠিক আছে, বাংলাদেশে এই টার্বুলেন্সের ফলে বাংলাদেশ কিন্তু 3-4টে ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভাবে আপনার তার অর্থনীতি মার খেয়েছে। একটা যে ভায়োলেন্স তো বেড়ে গিয়েছে, প্রচন্ড ভায়োলেন্স বেড়ে গিয়েছে, লয়ালেন্স না তো বলে লাভ নেই, কথায় কথায় ওইখানে এখানে আইন বেরোচ্ছে। সুতরাং ব্যবসা বাণিজ্য বা যারা উৎপাদন সবকিছু কারখানা সমস্ত কিছু মোটামুটি তলানিতে টেকেছে। সেকেন্ড, বাংলাদেশি ইনফ্লেশন রেট নাও ইজ মোর দেন 10%। জিনিসপত্রের প্রচুর দাম, ঠিক আছে। পত্রপত্রিকায় দেখলে শুধু ভারত থেকে পেঁয়াজ আর আপনার এই আলুর ব্যাপার না, আলু তো 400 টাকা কিলো বিক্রি হয়েছে, কিন্তু অন্যান্য জিনিসপত্রেরও তো দাম প্রচন্ড বেশি। সেকেন্ড হলো ওদের যেটা নাকি আপনার ছিল এই যে কি জানবো টেক্সটাইল সেক্টর ছিল, যেখানে নাকি আপনার ওদেরকে গার্মেন্টস ফ্যাক্টরি বলতো, তো গার্মেন্ট ফ্যাক্টরি তো মোটামুটি বন্ধ, সেখানে কাজকর্ম তো এবং রপ্তানি হচ্ছে না। ঠিক আছে, সুতরাং বাংলাদেশি ইকোনমি ইজ অলসো ভেরি পুয়ার কন্ডিশন। ঠিক আছে, তো বাংলাদেশের তো আমি ব্যক্তিগত যেটা বলছি যে ওদের নিরাপত্তা, যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাই তো এখন নড়বড়ে। এখানে আপনি যেহেতু অর্থনীতির কথা বলছেন, বাংলাদেশের আইনি উপদেষ্টার ভারত বিরোধী যে কথাগুলো উনি বলেছেন যে ভারত অর্থনৈতিক নিপীড়ন করছে, এই ভাষাটা ব্যবহার করছেন, ভারত অর্থনৈতিক নিপীড়ন করছে, এগুলো কি দেশবাসীকে উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন? আপনি দেখুন না, ওনাদের আজকে ওদের সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত যারা আছে ওরা যে সমস্ত ব্যানার গুলো নিয়েছে, ওদের পত্রিকায় যেটা দেখলাম আমি, সেটা লেখা আছে, দেখুন সশস্ত্র বাহিনী যেগুলো ওদের যে ব্যানারে বলছে উগ্র হিন্দুত্ববাদ নিপাত যাক। তো ওদের দেশে উগ্র হিন্দুত্ব, চিন্ময় কুমার দাসের মানে কি উগ্র হিন্দুত্ববাদ দেখাচ্ছেন উনি। দেখুন আন্দোলনটা দেখুন, ভারতীয় আগ্রাসন রুখতে করো সবাই পণ, ভারতীয় আগ্রাসন রুখতে করো সবাই পণ, জনগণ দেখতে চায় হাসিনা কাঠগড়ায়, ভারতের দালালেরা হুঁশিয়ার। তো এইখানে যদি আপনি লক্ষ্য করে দেখুন, তিনটে আছে, তিনটে যেটা ওদের সশস্ত্র মিলিটারি প্ল্যাকার্ডে, ওরা তো অধিকাংশ শুধু কেবলমাত্র তা না, জামাত এবং বিএনপি ওরা সবাই বেসিক্যালি তাদের একটাই টার্গেট, যে যেহেতু বেসিক্যালি হাসিনা গভর্নমেন্টের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ সরকারের, পূর্বতন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের একটা খুব ভালো সম্পর্ক ছিল, সেটা কংগ্রেসই হোক বা বিজেপি হোক বা আমাদের কূটনৈতিক সম্পর্ক খুব ভালো ছিল, এবং ইউপিএ সরকারই হোক। ঠিক আছে, যেটা দেবেগৌড়ার আমলে যখন আমাদের গঙ্গা চুক্তি হলো, ওয়াটার শেয়ারিং চুক্তি হলো। তো এখন আপনি একটা লক্ষ্য করে দেখুন, এখান থেকে জনগণের মনটাকে বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য যারা নাকি বাংলাদেশের যারা নাকি মানে অ্যান্টি আওয়ামী লীগ আছে, তাদেরকে বুস্টিং করবার জন্য ওদের কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে অ্যান্টি ভারত, অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট ওদেরকে মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, কিন্তু বিএনপির মধ্যেও কিছুটা যারা নাকি ধরুন না কিছু রিফাইন্ড লুক আছে, দে অলসো বেসিক্যালি ওনারা হয়তো মুখে কিছু বলেন যে বেসিক্যালি যে সেকুলারিজমের কথা বলেন বা বলে যে হিন্দু মুসলমান ঐক্য ঠিক থাকুক, ভোটের তো কিছু ব্যাপার আছে, 8% লোক হলো তো ভোট তো অনেক। তো এখন তো কিন্তু জামাত তাদের তো এরকম উদ্দেশ্য নয়, তাদের একটাই টার্গেট, দে নাও জামাতের একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগকে তো সরিয়েছে, এখন দে আর ইন এ পজিশন টু বিএনপি কো রাস্তা থেকে সরাতে হবে, এবং দে উইল নট। ইসলামিক রাষ্ট্র করাটা কি তাদের উদ্দেশ্য, নাকি উদ্দেশ্য মানে জামাত বাংলাদেশে, জামাতের হাতে বাংলাদেশ থাকবে সেটা উদ্দেশ্য? দেখুন জামাত যারা নাকি, জামাত তো একা না, জামাতের পিছনে তো মৌলবাদী শক্তি আরো অনেক জায়গায় আছে। ঠিক আছে, ওই সবগুলো শক্তি কিন্তু একসঙ্গে, তাদের ফেস কিন্তু হলো এই মৌলবাদটা যারা আছে, যে জামাত যেটা আছে এখানে, তারা কিন্তু যে এই যে চক্র, একটা ইন্টারন্যাশনাল একটা চক্র আছে, তার কিন্তু রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু আইসোলেটেড, যারা নাকি উপদেষ্টা আছেন এখানে এখন, যারা কথাগুলো বলছেন, শুধু কেবলমাত্র আমার তো মনে হয় মোহাম্মদ ইউনূস না, যারা নাকি এখানে যারা নাকি উপদেষ্টা আছে, ওরাই একজন আরেকজনকে দোষারোপ দেয় মাঝে মাঝে। ও ঠিক আছে, ওদের কারোরই পাওয়ার নেই, দে ক্যান্ট ডু এনিথিং। এবং এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলো একটা অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সেটাও একটা কথা আছে, এবং সেগুলো নিয়ে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী জনগণ আছে এবং অন্যান্য যে পার্টি আছে, তারা নিজেরাই বলছে এগুলো।
চাই বিএনপি খুব উঠে পড়ে লেগেছে তাড়াতাড়ি নির্বাচন করাও, তাড়াতাড়ি আচ্ছা। নির্বাচন করাও। ওকে, রঞ্জনবাবু, এই যে বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল যে কথাটা বলেছেন, উনি বলছেন যে ভারত অর্থনৈতিক নিপীড়ন করেছে এবং পাশাপাশি অর্থনৈতিক নিপীড়নের পাশাপাশি সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা করেছে এবং এর জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তো এই যে অপবাদগুলো বা এই যে মিথ্যা অপবাদগুলো, এগুলো কি বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশিদের ভারত বিরোধী মানে জিগির করার জন্য, একসঙ্গে ঐক্যবদ্ধ করার জন্য করা হচ্ছে, নাকি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে অন্য কাউকে খুশি করতে চাইছে এরা? কি মনে করছেন? অন্য কাউকে খুশি করতে চাইছে না। হুম আসিফ নজরুলের প্রতি 100টা কথার মধ্যে 90টা কথাই মিথ্যা। হুম ওনাকে কিন্তু কিছুদিন আগে একটা এয়ারপোর্টে আটক করেছিল হুম ওইখানকার কিছু লোকজন এয়ারপোর্টে, হুম ভীষণ মিথ্যা কথা বলে আর এমন এমন অবাস্তব কথা বলে, হুম যেই কথাগুলো বাংলাদেশের সাধারণ নাগরিকরা জানে যে ওনাদের সন্তুষ্ট করার জন্য বা কোন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে উনি এই কথাগুলো বলছেন। আচ্ছা। আসলে কি, এই যে হাসিনা গভর্নমেন্ট যাওয়ার পরে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, হুম ভ্যাকুয়ামের মধ্যে এটার জন্য একটা অন্তর্বর্তী সরকার করা হয়েছে। এই যে উপদেষ্টাগুলো আছে এদের একটা দেশ চালানোর কোন ধরনের প্রজ্ঞা নেই, এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। এখন পাগলের প্রলাপের মতো যা খুশি তা বলে যাচ্ছে, কিন্তু কমন একটা ব্যাপার হলো হুম যে ভারত বিরোধী প্রচারণা, হুম তাতে বিরাট সংখ্যক মুসলিম জনতা ওদের হিসাব মতো হয়তোবা খুশি হবে। কারণ বাংলাদেশে কিন্তু মনোবাদী মনোভাবাসম্পন্ন লোকের অভাব নেই। হুম এবং হাসিনা দীর্ঘদিন ধরে যে একটা সেকুলার ইমেজ তৈরি করেছিল, বিশেষ করে ওখানকার যারা সংখ্যালঘু জনগণ ছিল ওদের উপর কোনো অত্যাচার হলে উনি কিন্তু সঙ্গে সঙ্গে থানার যেসব ওসি আছে হুম বা যেসব পুলিশ অফিসার আছে, আমরা কিছু খবর জানি যে ওনাদের উপর প্রচন্ড চাপ আসতো হুম যে কি করে ইনসিডেন্টটা হয়েছিল, কি করে একটা সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ হলো, এটা কিন্তু হাসিনা ভীষণ ভাবে অ্যাকশন নিতেন। আচ্ছা। তো সেখানে একটা বিরাট আওয়ামী লীগ বিরোধী একটা মনোভাবা তৈরি হয়ে গেছিল মুসলিমদের মধ্যে, বিশেষ করে যারা কট্টর মুসলিম হুম এদের মধ্যে, যে এই কট্টর মুসলিমরা ভাবলো যে এই যে আওয়ামী লীগের যারা আছে তারা হিন্দুদের, বিশেষ করে সনাতনী বা ওই যে বৌদ্ধদের ভীষণভাবে প্রশ্ন দিয়ে হুম সরকারের বিভিন্ন বড় বড় পদে এদের ঢুকিয়ে দিয়েছে। এর পেছনে আছে ভারতের একটা বিরাট স্ট্র্যাটেজি। হয়তো ভারত ওকে এভাবে কাজ করতে বলছে, এরকম একটা ধারণা এদের মধ্যে একটা আছে। হুম যেমন ওরা বলছে 26 লক্ষ নাকি জানি 26,000 কি জানি বলছে ভারতীয় বাংলাদেশে কাজ করে 26 লক্ষ। হুম তো সেটা ওখানে কিন্তু বলা হয়েছে 26 লক্ষ, কারা দেখান আপনি, তো উনি দেখাতে পারছে না এগুলো। উনি জানেন যে এই যে এগুলো, উনি নিজেও জানেন যেগুলো মিথ্যা কথা। হুম এই যে যে কথাগুলো উনি করছেন হ্যাঁ সেগুলো উনিও জানেন মিথ্যা কথা। হুম কিন্তু এখন ওদের এছাড়া কোনো পথ নেই, কারণ এদের দিনও কিন্তু ঘনিয়ে আসছে। কিছুদিন মধ্যে আপনি দেখতে পাবেন এই যে উপদেষ্টাগুলো হয় পালিয়ে গেছে, না হলে হয়তো এই কোথাও আশ্রয় নিয়েছে। হুম এরা কিন্তু থাকতে পারবে না, এরা আর ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস। আর একটা হলো যে এই যে হেফাজতে ইসলাম, হুম এই যে হেফাজতে ইসলাম বা ধরুন এই যে এদের কি বলে আপনার জামাতে ইসলাম হুম বা এরকম ধরনের যারা আছে, হুম এরা কিন্তু যার যার জায়গায় সংগঠিত হচ্ছে এই সুযোগটা নিয়ে। অর্থাৎ এতদিন ধরে যে হাসিনা গভর্নমেন্টের একটা বিরাট চাপ ছিল এইসব মৌলবাদী শক্তির উপর, হুম সেটা যেহেতু এখন নেই, এরা এখন শক্তি বৃদ্ধি করছে হুম বিভিন্ন ভাবে। এরা এখন এদের স্ট্র্যাটেজি গুলো নিয়ে নতুন ভাবে ইয়ে করছে, কিন্তু এদের মধ্যেও কিছু কিছু আবার নিজেদের মধ্যে একটু লাগালাগি আছে। আপনি দেখুন এখন বাংলাদেশে ডেইলি কোথাও না কোথাও একটা মারপিট হচ্ছেই। একদম। সেখানে যে শুধু হিন্দুদের উপর অত্যাচার তা নয়, কিন্তু হুম হুম আগের যেসব ইয়েগুলো আছে, শিয়া, সুফি, আহমেদিয়া, এদের উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে কিন্তু। হুম তো সর্বদিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামী হোক আর এই যে ধরুন হেফাজতে ইসলাম হোক বা আদার যেসব কট্টর মুসলিম দলগুলো আছে, এরা কিন্তু আস্তে আস্তে টেক ওভার করছে কিন্তু। আচ্ছা। তাই বাংলাদেশের এদের অস্ত্র বলে হুম সাধারণ যারা নিরীহ মুসলিম যারা একটু সেকুলার মাইন্ডেড, হুম হুম এরা কিন্তু সব বাড়ি ঘরে ঢুকে গেছে। হুম বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক আছে দু একজন সাহস করে কিছু একটা বলে, হুম কিন্তু বেশি একটা কিছু বলতে পারেন।
না কারণ আমরা তো এরা- দেখেছি চিন্ময় প্রভুদাসের যিনি আইনজীবী হতে চেয়েছিলেন ওনাকেও মেরে আইসিইউতে ভর্তি করে দেওয়া হয়েছে। এখন সত্যের পথে কেউ দাঁড়ালে তো মেরে আইসিইউতে ভর্তি করা হবে। বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। এখন এটা অনেকটা কি আমি বলছি যে বাংলায় মধ্যযুগে একটা পিরিয়ড ছিল যেটাকে বলা হতো মাস্টানে আয়। মাস্টানে আয় মানে ছোট মাছকে বড় মাছ গিলে খায়। এক্স্যাক্টলি বাংলাদেশে সেটাই হচ্ছে। আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, যার গায়ে শক্তি আছে সেই অন্যকে অ্যাটাক করে দিচ্ছে। এবং এখানে যারাই দাঁড়াবে এই ধরুন হিন্দুদের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে এদের কিন্তু মেরে ফেলছে। বিভিন্ন জায়গায় তারা নানাভাবে অত্যাচার হচ্ছে। একদম। সেটা শুধু ভারত নয়, সারা বিশ্ব উদ্বিগ্ন। কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু এরকম সমস্যা ছিল না। যেটা ছিল পাকিস্তান, আফগানিস্তান বা ধরুন ওদিকে কিরগিজস্তান, মায়ানমারে ছিল, হ্যাঁ। তুর্কমেনিস্তান, এসব অঞ্চলে। কিন্তু ইন্ডিয়ান মানে সাউথ দক্ষিণ এশিয়া কিন্তু অনেকটাই শান্ত ছিল। কিন্তু সেটা বাংলাদেশের মতো একটা দেশ যেটা একদম ভারতের ভিতরে ঢুকে গেছে, সেখানে যদি ভয়ঙ্কর ভাবে এসব মৌলবাদী শক্তিগুলো যদি শক্তি সঞ্চয় করে, তাহলে অচিরেই এখানে তাবর তাবর যেসব ইসলামিক কান্ট্রি গুলো আছে সেগুলো এখানে এসে আড্ডা দেবে। এবং এটা ভারতের জন্য কিন্তু ভালো হবে না, ভারতের জন্য নয়, এন্টায়ার দক্ষিণ এশিয়ার পক্ষে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু তো সেটা অবশ্য হবে না, কারণ হয়তো সুপার পাওয়াররা এটা ইন্টারফিয়ার করবে, ইন্টারভেন করবে এখানে। তো সেগুলো তো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়া, ইরাক, এইসব যে দেশগুলো আছে, লিবিয়া, এদের কি পরিণতি হয়েছে। হয়তো বাংলাদেশের একদিন সেরকম পরিণতি হবে, অ্যাটাক করবে বাইরে থেকে সুপার পাওয়াররা, ধূলিসাৎ করে দেবে, তারপরে হয়তো এখানে শান্তি আসবে। একদম। সেই দিন যাতে না আসে, কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, এখনো আমরা সহনশীল বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ শান্ত হোক। একদম। স্যার এখানে বাংলাদেশের সরকারের আমার মনে হয়, আমি পার্সোনালি আমার যেটা মনে হয় ইদানিং যেটা আমি দেখতে, বাংলাদেশ কেন আপনার টেম্পট করছে ইন্ডিয়াকে, যেটা এতদিন আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লেমেটরি কন্টেন্ট ছিল, এখন ওনারা বলছেন, ওনারা হয়তো এটা বুঝতে চাইছেন যে, দেখতে চাইছেন যে, আমার মনে হয় বাংলাদেশে যারা নাকি মৌলবাদী শক্তি আছে, ওনারা ওটা, এটা দিস মে বি দেয়ার পলিসি। দে আর বেসিক্যালি ট্রাইং টু টেম্পট ইন্ডিয়া, সো দ্যাট ইন্ডিয়া অ্যাটাক বাংলাদেশ ফার্স্ট। ঠিক আছে, কারণ কি আপনি যদি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিটা বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কটা যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন যে যে দেশই প্রথম আক্রমণ করেছে সমগ্র গোটা পৃথিবী কিন্তু তার এগেইনস্টেই গিয়েছে। ঠিক আছে, আপনি সেটা আপনি পরিস্থিতি যাই হোক, প্রেক্ষাপট যাই হোক, যে প্রথম আক্রমণ করেছে তার বিরুদ্ধে যায়। আপনি লক্ষ্য করে দেখুন, এই যে ইসরায়েলে অ্যাটাকটা তো প্রথমে কে করলো? আপনার তো বিয়ের থেকেই করেছিল না? তো ওদেরকে 100 জনকে তুলে নিয়ে গেল। আপনি গাজা থেকে আপনি যদি ইউক্রেনে, রাশিয়া প্রথম অ্যাটাক করেছিল, তার এগেইনস্টে ইউরোপিয়ান শক্তি প্লাস আমেরিকা সবাই দাঁড়িয়ে গেল। তো এখন আপনার যেহেতু গাজা থেকে করবার ফলে ইসরায়েলের বিপক্ষে ইসলামিক কান্ট্রিজ গুলো ঐক্যবদ্ধ আন্দোলন করলেও কিন্তু ইসরায়েল ততটা কিন্তু দমাতে পারেনি। ঠিক আছে, কারণ বিকজ ইট ওয়াজ নট দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাটাক। তো ইন্ডিয়া গভর্নমেন্ট অলসো নোজ ইট। আমাদের যারা পররাষ্ট্র নীতি আছে বা ডিফেন্স অ্যানালিস্ট যারা আছে, দে আর অলসো সিইং অল দিস থিংস। বাংলাদেশ মেড টেম্পট আস। তা আই নো, উনি যেটা বলছিলেন যে দুর্বল হয়তো আপনাকে সবসময় তার শক্তি দেখাবার চেষ্টা করে, কিন্তু এটা তো বাংলাদেশের এরকম হতে পারে, দে আর ট্রাইং টু টেম্পট ইন্ডিয়া, যাতে যার ফলে ইন্ডিয়ার চারিদিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই যে সাউথ ইস্ট এশিয়ার যতগুলো দেশ আছে, একটাও কিন্তু বাকিনি। পাকিস্তান আপনি ইউএনএ তে ইন্ডিয়ার বিরুদ্ধে কাশ্মীর নিয়ে বলুন বা বারে বারে তোলার চেষ্টা করে। আপনি ওই যে শ্রীলঙ্কা, ওরা তামিল প্রসঙ্গে আমাদের বিরুদ্ধে কথা বলে, নেপালও আমাদের বিরুদ্ধে কথা বলে, এখন বাংলাদেশও কথা বলছে। তো এখন বেসিক্যালি অল দিস ফোর্সেস, যদি ইন্ডিয়া অ্যাটাক ফার্স্ট বাংলাদেশ, দেন দে এগেইনস্ট পাশে আছে বা চীন। ঠিক আছে, ওইখানে তো আমাদের সঙ্গে গালওয়া নেই হোক বা ইয়েতেই হোক, আমাদের সঙ্গে অভিজ্ঞতা নিরিখে, তো দে আর রেডি টু কাম উইথ বাংলাদেশ। তো বাংলাদেশের মেবি দিস মেবি দেয়ার স্ট্র্যাটেজি। আমার পার্সোনালি যেটা, আমার যেটা, দিস মেবি অলসো দেয়ার পলিসি। ঠিক আছে, ভারত ফাঁদে পা দেয় কিনা। ঠিক আছে, তো এখন আমি ব্যক্তিগতভাবে তাই আমাদের মনে হয়, দেখুন আপনি
এই যে বাংলাদেশে আমাদের যখন দূতাবাস যখন নাকি 5ই আগস্টে যখন হয়েছিল, ভারতীয় হাই কমিশনে অ্যাটাক হয়েছিল, আমাদের এখানে অনেকগুলো ইনস্টিটিউট ছিল, সেগুলো তো অবস্থা খুব খারাপ অবস্থা। বাংলাদেশে শ্যামলী বাসের উপর আমরা আক্রমণ সংগঠিত হয়েছে, কিন্তু বাংলাদেশ এগুলো স্বীকারই করেনি। কিন্তু আমাদের এখানে যখন দূতাবাসে যখন নাকি হলো, ইউ সি দ্য স্ট্যান্ড টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়াই দে হ্যাভ টেকেন দিস ডিসিশন? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোজ যে এখন বেসিক্যালি বাংলাদেশ উইল ট্রাই রিপিটেডলি আমাদেরকে ট্র্যাপ করবার জন্য, কিন্তু উই শুড নট মানে বেসিক্যালি ওয়ান্ট টু বি ভিকটিম অফ বাংলাদেশ। এই যে নিফিরিয়াস ডিজাইন বাংলাদেশ যেটা বিভিন্নভাবে করতেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি, ইন্টারন্যাশনালি, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ বেসিক্যালি হ্যাজ অল ইজ প্ল্যান্স আর ইন ফোকাস, ঠিক আছে আমার মনে হয়। এমনকি 71-এর যুদ্ধের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে, ইন্দিরা গান্ধী যখন যুদ্ধ চেয়েছিলেন তখন কিন্তু ভারত সরকার কিন্তু বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যায়নি, দে টুক সাম টাইম। কারণ যুদ্ধ এমন একটা ব্যাপার, আপনি যখন নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে তখন কিন্তু আর আপনার হাতে থাকে না, ঠিক আছে। সুতরাং এখানে আর এখন আন্তর্জাতিক সম্পর্কটা অত্যন্ত জটিল, ঠিক শুধু বাংলাদেশের কথা ভেবে চললেই হবে না, গোটা বিশ্বের কথা ভাবতে হবে ওইখানকার। সুতরাং ইন টোটালিটি ব্যাপারটাকে চিন্তা করতে হবে। সুতরাং উই শুড নট বি বেসিক্যালি। ঠিক, আমরা খুব অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে জানতে চাইবো নন্দনবাবুর কাছে, নন্দনবাবু, ভারত সরকারের এই মুহূর্তে কি পদক্ষেপ বা ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়, খুব ছোট্ট করে? মানে যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে দু দেশের সম্পর্ককে ঘিরে, ভারতের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ভারতের এখন যে পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি যে এখন ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলি আছে সেগুলোকে সক্রিয় করা উচিত, এবং আমি মনে করি যেটা বলা উচিত নয় যে চিটাগাং হিল ইয়ে আছে এখানে ভিতর থেকে ইয়ে শুরু করা, মানে একটু এরা যেমন আমাদের এখানে ইনসার্জেন্সি প্রশ্রয় দেয়, আমাদেরও উচিত বাংলাদেশের একটা ইনসার্জেন্সি তৈরি করা, পার্টিকুলারলি চিটাগাং হিল ট্র্যাক্সের ওখানে যেখানে বৌদ্ধদের মেরে ফেলছে। আর বাকি যেটা আছে সেটা শুধু এখন ওয়াচ করতে হবে, খুব দৃঢ়ভাবে বর্ডারে স্ট্রেংথেন করতে হবে, এবং একই সঙ্গে ইন্ডিয়ান রিলেশন যে চায়নার সঙ্গে সেটাকে স্ট্রেংথেন করতে হবে। অর্থাৎ চায়নার সঙ্গে আমাদের সম্পর্কটা ইন্ডিয়ায় এগিয়ে এসে কিন্তু এটাকে অনেকটাই সহজ করতে হবে, যাতে মানে বাংলাদেশের উপর যদি কোনো অ্যাটাক হয় বা কোথাও কিছু হয়, যদি যাতে চায়না যাতে এখানে হেল্প করতে না পারে, সেজন্য চায়নার সঙ্গে ইমিডিয়েটলি ভারত সরকারের উচিত চায়নার সঙ্গে সম্পর্কটা কূটনীতিক আলোচনা সেখানে অবশ্যই কূটনীতিক সম্পর্কটা অনেকটা স্ট্রেংথেন করা উচিত চায়নার সঙ্গে। ওকে ওকে, ধন্যবাদ নন্দনবাবু আপনাকে। আর স্যার, আপনার কি মনে হয় এই বিষয়ে, একই বিষয়ে, মানে ভারত সরকারের কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া উচিত? ভারত সরকার দেখুন, শুনুন, আমি গভর্নমেন্ট হ্যাজ প্ল্যান ডিপ্লোম্যাটিক্যালি, এবং এগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ বেসিক্যালি ইজ থিঙ্কিং, তারা এগুলো এটাকে মানে গভর্নমেন্ট উইল টেক দ্য রাইট ডিসিশন আমার মনে রাইট টাইম। কিছু কিছু ইকোনমিক মেজার্স গভর্নমেন্ট অলরেডি উইল টেক আমার মনে হয়, কারণ হঠাৎ করে তো আমি আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করতে পারি না, ঠিক আছে। তো এইখানে ধরুন না অনেক রকমের শর্ত আছে, কিছু টেরিফ থাকে, কিছু নন টেরিফ থাকে, ঠিক আছে। এখন ধরুন না, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দিলে যারা রপ্তানির সঙ্গে জড়িত ওদের স্বার্থটাও দেখতে হবে বা ওই দেশেরও স্বার্থ দেখতে হবে। তো সুতরাং টেরিফ এবং নন টেরিফের মধ্যে কিছু নেবে, আর কিছু যা যা করবার আর কি আমার মনে হয় ডিপ্লোম্যাটিক্যালি যা করবার সেটা ভারত সরকার করছে। চাইনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি না চাইনার এখন যা কন্ডিশন, কারণ অলরেডি আমেরিকার সঙ্গে চায়নার যে একটা কন্ডিশন, একটা অর্থনৈতিক একটা এমবার্গো চলবে, এবং বা চায়নার যে এখন যে কন্ডিশন আমাদের সঙ্গে হয়েছে, চায়না মনে হয় না ভারতের এগেইনস্টে টোটালি যাবে, ঠিক আছে। আমার পার্সোনালি যেটা অভিমত, ঠিক আছে। আর এদিক থেকে ডোনাল্ড ট্রাম্প আবার বসার পর ক্ষমতায়, উনি তো ওপেনলি বলেছেন বেসিক্যালি হি উইল রেজ দিস বেসিক্যালি টেরিফ। তো টেরিফ যদি বসায় তারপরে যেটা এবং বলেই দিয়েছে চায়নার উপর বেশি বসাবে, কারণ কি ওদের দেশের নিজেদের যে উৎপাদন ব্যবস্থা আছে সেটাকে সক্রিয় রাখার জন্য, কারণ কি আমেরিকান ইন্ডাস্ট্রিজ বেসিক্যালি ডাইরেক্টলি এফেক্টেড বাই দি চাইনিজ গুডস, ঠিক আছে। ওটাকে যে হাট খাবার জন্য ভারতের সাথে চীনের সম্পর্কটা এই মুহূর্তে ভালো রাখা উচিত। না না, এটাও হবে আমার অলরেডি নাও অলরেডি ইট ইজ নাও ইন এ নট ইন এ বেসি অ্যালার্মিং কন্ডিশন। এখন অ্যালার্মিং কন্ডিশনে নেই, কারণ তো কয়দিন আগে তো আমাদের যে দীর্ঘদিনের যেটা নাকি
প্রবলেম ছিল সীমান্ত নিয়ে, সেটা তো অনেকটাই মোটামুটি শান্ত হয়ে গিয়েছে না। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আপনার আজ সঙ্গে থাকার জন্য। নন্দনবাবু, আপনাকেও ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। ভার্চুয়ালি আজ আপনি আমাদের সঙ্গে ছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের নামে অনেক কিছুর পরিবর্তন হবে বলে শোনা গেলেও এখন পর্যন্ত ভারত বিরোধী জিগিরকে ধোঁয়া দেওয়া ছাড়া আর কোনো কিছুই করে উঠতে পারেনি ইউনিস প্রশাসন। যে বাংলাদেশি নাগরিকরা ভারতে এসে চিকিৎসা করিয়ে নতুন জীবন পায়, যে বাংলাদেশে ভারতের খাদ্যশস্য না পৌঁছালে হাহাকার পড়ে যায়, যে বাংলাদেশ ভারতের বিদ্যুতে আলোকিত, সেই বাংলাদেশ কেন ভারতকে অন্ধকার করতে চাইছে তা গভীরে গিয়ে জানার এবং বোঝার প্রয়োজন রয়েছে। তাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা গতিবিধির ওপর নজর রাখছি। আর আপনারা চোখ রাখুন বাংলাদেশের সব খবরের জন্য শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।